সন্ধ্যার দিকে শ্রাবণ হিয়াকে নিয়ে বের হলো গাড়ির উদ্দেশ্য। কালকের থেকে আবার অফিসে কাজ শুরু। মাহমুদা বেগম শ্রাবণকে বললেন হিয়াকে 2 দিনের জন্য রেখে যেতে, কিন্তু শ্রাবণী ছাড়লো না, বরং কিছুদিন পরে হিয়াকে রেখে যাবে। কামাল এলো গাড়ি নিয়ে, দুজনে উঠে পড়লো। 8 ঘন্টার মধ্যে সময় লাগলো ওদের আসতে। চৌধুরী বাড়ি ঢুকতেই সাবিয়া চৌধুরী দৌড়ে এসে জড়িয়ে ধরলেন হিয়াকে। হিয়া এসেছে থেকে মেয়ের মতোই আদরে রাখছেন। তারও মেয়ে নেই, তাই এই হিয়া যেন তার মেয়ে। দুজনের কথা বলতে বলতে ভিতরে ঢুকলো। শ্রাবণ ফোন স্কল করতে করতেই উপরে উঠে তার বাবার রুমের দিকে গেল। অফিস সংক্রান্ত কিছু কথা আছে। রাত তখন 8টা। রিমন কল দিয়েছিল শ্রাবণকে। প্রাইভেটও প্রাইভেটও খুলে দিয়েছে কিছুদিন হলো। হিয়ার অনুপস্থিতিতে রিমন কল দিল। হিয়ার বিয়ে হয়ে গিয়েছে, এখন ওর পড়াশোনা সমস্ত দিকটা শ্রাবণের হাতে। শ্রাবণকে কল দেওয়া ভালো হবে। হয়তো ব্যস্ততার কারণে হিয়া আসতে পারছে না, তবে রিমনেরও তো টিচার হিসেবে একটা দায়িত্বই থাকে, সে হিসেবে কলটা দেওয়া। কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো রিমন, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? কিছু না। তুই কি করছিস? আমিও কিছুই করছি না। তোর সাথে কথা আছে শ্রাবণ, বল। বলছি, হিয়া কি আর প্রাইভেটে পড়বে না? পড়বে তো, আজকেই বইগুলো নিয়ে এলো আসার সময়। ও কালকে থেকে যাবে? ও আচ্ছা, এটা শোনার জন্যই। সামনে তো পরীক্ষা। হিয়াকে কালকে থেকে পাঠিয়ে দিব, চিন্তা করিস না। শ্রাবণ রিমনের সাথে কথা বলে চলে গেল কাব্য রুমে। কাব্য রিডিং টেবিলে বসে কিছু ডকুমেন্ট ঠিক করছিল। শ্রাবণও পাশে দাঁড়িয়ে বলল, কাজ করছি। তেমন কিছু করছিস? তেমন কিছু না। কিছু বলবে? কালকে থেকে তোর ভাবিকে প্রাইভেটে নিয়ে যেতে হবে। আমি তো অফিসে থাকবো, তাই তুই নিয়ে যাবি, আবার নিয়েও আসবি। ঠিক আছে? কয়টায় যাবে? সকাল 10টায়। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে এলো কাব্যর রুম থেকে। কাব্য ল্যাপটপ চাপিয়ে নিয়ে বসে রইল। আর কিছুদিন পর থেকেই অফিসের কাজে ঢুকিয়ে দেবে, সাথে আবার পড়াশোনার কন্টিনিউ। সব মিলিয়ে যেন এখনই ওর টেনশন হচ্ছে। তবে ওর বড় ভাই আছে, ওর কাছে যা পাহাড় সমান টেনশন, সেটা বড় ভাইকে বললে সাথে সাথেই সলভ করে দেয়। ও একত্রে সমান মনে। ও খুব লাকি যেন ওর এরকম একটা বড় ভাই আছে। একটু শাসন করে, সেটা ভালো হিসেবে ঠিক করে। তবে এই শাসনের মাঝেও কাব্যর ভালোবাসা খুঁজে পায়। শ্রাবণ রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা কেমন গরম গরম লাগছে। শার্টের শরীরটা ম্যাচ করছে। হয়তো বৃষ্টিতে ভেজার কারণে। এই একটি কারণেই ওর বৃষ্টিতে ভেজে না। আর তখন হিয়ার সাথে বৃষ্টিতে ভেজার লোভটাও সামলাতে পারেনি। শ্রাবণ ফোনটা রেখে কাত হয়ে শুলো। হিয়া 8 ঘন্টা পরে রুমে এলো। শ্রাবণকে শুয়ে থাকতে থাকতে কোনো শব্দ করলো না। রিডিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে বইগুলো গুছিয়ে রাখলো। গোছগাছ শেষে হিয়া ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে হাত মুখ মুছতে মুছতে রুমে পা রাখলো। শ্রাবণকে তখনও শুয়ে থাকতে দেখে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। শ্রাবণের পাশে শুয়ে শ্রাবণ চোখ খুলছে না দেখে নিজেও একটু এগিয়ে গিয়ে ঘেঁষে শুলো। শ্রাবণ চোখ খুলে বলল, কি হয়েছে? কই কিছু না তো। আর আপনার শরীর এত গরম আসবে মনে হয়। শ্রাবণ হুট করে হিয়ার উপরে উঠে পড়ল। প্রতিদিনের মতো হিয়ার গলার মুখ গুজে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ওর শরীরে ঘুমের দিকে কাটছে না। আস্তে আস্তে মাথা তুলে হিয়ার দিকে ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল। হিয়া আবেশে চোখ বন্ধ করে নিল। মিনিট 5 পরে শ্রাবণ হিয়ার শাড়ির আঁচলে হাত দিয়ে সরিয়ে নিল। হিয়ার শ্রাবণের শার্ট খামচে ধরল। শ্রাবণ মাথা তুলে নেশালো দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে চোখ পড়তে হিয়া লজ্জায়
পেয়ে গেল। শ্রাবণ দরজার দিকে এক পলক তাকিয়ে হিয়ার দিকে তাকিয়ে বলল, চোখ খোলো। হিয়া তৎক্ষণাৎ পিট পিট করে তাকালো। শ্রাবণ জড়ানো গলায় বলল, লজ্জা করছে বুঝি? শ্রাবণ হেসে বলল, করবেই, আজ থেকেই সয়ে যাও। সকাল 9টা। তৌকির চৌধুরী নিজে এসে শ্রাবণের রুমে দরজায় নক করেছে। বলতে গেলে দরজায় চাপড় মারছে আর বলছে, শ্রাবণ কই তুমি? অফিসে দেরি হয়ে যাচ্ছে। শ্রাবণ কথাগুলো রুমের বাহিরে সীমাবদ্ধ রইল। দরজা ধাক্কানোর শব্দ পেয়ে হিয়া কাঁচা ঘুমটা ভেঙে গেল। শ্রাবণ ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হিয়া নিজেকে না ছাড়াতে পেরে গলা উঁচিয়ে বলল, হ্যাঁ বাবা বলুন। হিয়া জিভে কামড় বসিয়ে বিড়বিড় করে বলল, কথাও তো শুনতে পারবে না, আমাকে উঠতে হবে। কিন্তু কি করে উঠব? হিয়া অনেক কষ্টে শ্রাবণকে ছাড়িয়ে নিজে উঠে বসলো। ভেজা চুলগুলো বেঁধে বড় করে ঘোমটা দিয়ে দরজা খুলে দিল। তৌকির চৌধুরী কিছুটা ঘুরে দাঁড়িয়ে বললেন, শ্রাবণ কোথায় মা? উনি ঘুমাচ্ছে। তৌকির চৌধুরী কপালে ভাঁজ পড়ল। কি এখনো ঘুমাচ্ছে? ওকে ডেকে অফিসে যেতে বলো। আমি অফিসে চলে গেলাম। ঠিক আছে বলছি। একটু তাড়াতাড়ি যেতে বলো। আচ্ছা। তৌকির চৌধুরী চলে গেলেন। হিয়া দ্রুত শ্রাবণের কাছে এসে বসলো। শ্রাবণের পিঠে হাত দিয়ে হালকা ধাক্কা দিতে দিতেই বলে উঠল, এই যে শুনছেন? এই যে উঠুন না, বাবা অফিসে যেতে বলছে। এই যে শুনছেন? শ্রাবণ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বাবা? বাবা আপনাকে অফিসে যেতে বলল। যাব না। কি? বললাম তো যাব না, কিন্তু বাবা যে তাড়াতাড়ি যেতে বলল। কয়টা বাজে যে এত আগেই অফিসে যাব? হিয়া বিছানার সাইড টেবিলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, 9টা 7 বাজে। শ্রাবণ নাক মুখ কুঁচকে নিয়ে বলল, কত? 9টা 7 বাজে। টাইম শুনে শ্রাবণের মস্তিষ্ক সজাগ হতে সে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি 9টা বেজে গিয়েছে। আর একটু পরেই একটা মিটিং শুরু হবে। আর ওর মাথায় ছিল না। শ্রাবণ বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে কাভার্ড খুলে ফর্মাল ড্রেস বের করে রেডি হয়ে নিল। হিয়া বিছানায় গুছিয়ে বসে রইল আর শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আয়নায় হিয়াকে দেখে বলল, কি হয়েছে? হিয়া মাথা নাড়ালো। শ্রাবণ রেডি হয়ে ওয়ালেট আর ফোন পকেটে ভরে নিল আর গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হতে নিল। হিয়া দাঁড়ালো। শ্রাবণ এগিয়ে এসে হিয়ার কাছে দাঁড়িয়ে বলল, বউজান কি হয়েছে? হিয়ার আদুরে গলায় বলে উঠল, আজকে থাকুন না, ভালো লাগছে না। শ্রাবণ হেসে বলল, আমি থাকলে কি ভালো লাগবে? হিয়া মাথাটা হালকা উপর নিচ নাড়িয়ে বলল, শ্রাবণ হিয়াকে বক্ষ জড়িয়ে বলল, কতটা ভালো লাগবে শুনি? অনেক অনেক অনেক। আজকের মতো থাকো বউজান, আর প্রাইভেটে যেতে হবে না তোমাকে। যাব না, ভালো লাগছে না। ঠিক আছে, বাড়িতেই থাকো তাহলে। এখনই চলে যাবেন? শ্রাবণ হিয়াকে ছেড়ে কপালে চুমু খেয়ে বলল, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে, যদি না আসো তাহলে কিন্তু রাগ করব। শ্রাবণ হেসে বলল, আমার কোনো টেনশন নেই, কারণ রাগ ভাঙাতে জানি জানি আপনার। হয়েছে, এখন যান। তাড়াতাড়ি যেতে বলেছেন। শ্রাবণ অবাক হওয়ার ভঙ্গিময় বলে উঠল, বাবা একটু আগে নিজেই বলল আজকের দিন থাকতে, আর এখন বলছে তাড়াতাড়ি যেতে। কি আর করার, যেতেই হবে। থাকো তাহলে, কিছু লাগলে কল দিও। ঠিক আছে। শ্রাবণ চলে গেল। হিয়া ওর পেছন পেছন নিচে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো সাবিহা চৌধুরী বসে আছেন। তিনি শ্রাবণের জন্যই অপেক্ষা করছিলেন। শ্রাবণ তার সামনে গিয়ে বলে উঠল, আম্মু চলো, কিছু খাবো না? না আম্মু, অনেক লেট হয়ে গিয়েছে, হাতে সময় নেই। চলো, অফিসে কিছু খেয়ে নিও। ঠিক আছে চলো। সাবিহা চৌধুরী উঠে হিয়ার কাছে এসে বললেন, হিয়া আজকে অফিসে যেতে হবে না মা।
বাড়িতে ফাহিমা আপা আছে, কাব্য আছে, ওদের সাথে কথা বলবো। আর সময় মতো খেয়ে নিবে। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, সাবধানে থাকবো বেন। আচ্ছা। শ্রাবণ বেরিয়ে গেল, পেছন পেছন সাবিয়া চৌধুরীও চলে গেলেন। হিয়া সোফায় বসে পড়ল, টিভিটা অন করে একটা মুভি প্লে করলো। কাব্য নিজে এসে হিয়াকে বলল, ভাবি প্রাইভেটে যাবেন না? আজকে যাব না, ভালো লাগছে না, কালকে থেকে যাব। ও আচ্ছা, খেয়েছো? না, খাবো। কখন খাবেন? খাবে 10টা বেজে আসলে প্রায় এখনই খেতে বসো, নইলে কিন্তু ভাইয়াকে বলে দেব। হিয়া টিভিটা অন করে উঠেই চলে গেল ডাইনিং টেবিলের দিকে। কাব্য সোফায় বসলো, ওদিকে হিয়া অল্প কিছু খেয়ে উঠে পুনরায় সোফায় এসে বসলো। কামাল তৌকির চৌধুরীকে অফিসে নামিয়ে দিয়েছে। বাড়িতে আর ড্রাইভার রাখা হয়নি, তাই শ্রাবণী গাড়ি ড্রাইভ করতে উঠে বসলো। সাবিহা চৌধুরী ছেলের পাশে সিটে বসলেন। শ্রাবণ দ্রুত ড্রাইভ করে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে সাবিহা চৌধুরী খেয়াল করলেন শ্রাবণ কিছু একটা নিয়ে কমফোর্টেবল নয়, বিশেষ করে সিটে হেলানি দিতে পারছেন না। সাবিহা চৌধুরী আরও 5 মিনিট একই রকম দেখে বললেন, শ্রাবণ কিছু হয়েছে? মানে আরে ওকে? ওকে। শ্রাবণ মনে মনে বলল, ওকে না ছাই, পিঠের মাংস মনে হয় ছিঁড়ে গিয়েছে। বরজাত মেয়েটা নখ দিয়ে ভালোই আশা করেছে, আজকে বাড়িতে ফিরে এই মেয়ের নখ কেটে দিব। আরও কিছুক্ষণ সাবিয়া চৌধুরী শ্রাবণের এই অবস্থা দেখে বললেন, শ্রাবণ সিরিয়াসলি তুমি ঠিক আছো? ঠিক আছি। এদিকে কাব্য আর হিয়া বসে টিভি দেখছে। হঠাৎ কাব্যর ফোন বেজে উঠল। নামটা দেখে আবার বন্ধ করে রাখলো। আবারও ফোনটা বেজে উঠল। হিয়া আর চোখে তাকিয়ে দেখলো নামটা, কিন্তু স্পষ্টভাবে দেখতে পেল না। কাব্য হাসার চেষ্টা করে উঠে চলে গেল বাইরের দিকে। ফোনটা রিসিভ করে তপ্ত গলায় বলল, এরপর কল করার কি দরকার? আপনি না বললেন আজকে আসবেন? প্রাইভেটে বলেছিলাম, কিন্তু যাব না। কেন? ইচ্ছে হচ্ছে না তাই। এমন করে কথা বলছেন কেন? ভালো করে বলতে পারেন না? না, আমার মুখ দিয়ে ভালো কোনো কথা বের হয় না। কালকে আসবেন? পরে জানিয়ে দিব, রাখছি। কাব্য ফোনটা কেটে দিল। ফোনের ওপাশে থাকা ব্যক্তি নেহা মনটা খারাপ করে রইল। মনে মনে বলল, একটু কি ভালো করে কথা বলতে পারেন না? সবসময় এমন করার কি দরকার? কাব্য ফোনটা কেটে দিয়ে ড্রয়িং রুমে এলো। পুনরায় আগের জায়গায় বসে পড়ল। হিয়া মস্করা করে বলল, কি ব্যাপার, প্রেম টেম করো নাকি? গার্লফ্রেন্ড কল দিয়েছিল নাকি? কাব্য হালকা হেসে বলল, না ভাবি, ওরকম কিছু না। তাহলে কি রকম ভাবি? এমনই। তোমার কেউ নেই? ও, তবে কোনো সাহায্য লাগলে জানিও। ঠিক আছে ভাবি। কাব্য রুমে এসে পড়ল। নেহার বিষয়টা নিয়ে ভাবতে থাকলো। নেহার সম্পর্কে ওর ভাবির বান্ধবী। ও যদিও এখন নেহার সাথে রিলেশনে যায়, তাহলে সবাই কি বলবে? শুধু শুধু একটা ঝামেলায় জন্মনে হবে। এর থেকে কাব্য ঠিক করলো ও এই নিয়ে এগোবে না, নেহাকে না করে দেবে। হিয়া টিভি ছেড়ে রুমে এলো। বিছানা বসতে সামনে চোখ গেল, দেখলো সোফায় একটা বক্স রাখা। হিয়া বিছানা থেকে উঠে এগিয়ে গেল সেদিকে। বড় কৌতূহল জাগছে কি আছে এতে দেখতে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না পর্বতেই